ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজ, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আজ একটা গল্প দিয়ে শুরু করব। এক রাজ্যে ক্ষমতাসীন শাসক দল ভোটে পিছিয়ে গেল। যে কেন্দ্র নিয়ে গোটা দেশ জুড়ে প্রচার হলো, সেই কেন্দ্র হাতছাড়া হলো। সেখানেও ভোট পেল না ক্ষমতাসীন শাসক দল। সেই ক্ষমতাসীন দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হলো। আর এই ঘটনায় বেজায় খাপ্পা শাসক দলের কর্মী সমর্থকেরা। তারাও এবার পাল্টা আসরে নামলো। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শুরু হলো যুদ্ধ। শুধু তাই নয়, তার সঙ্গে সেই কেন্দ্রের ভোটারদের গালিগালাজ পর্যন্ত শুরু হলো যে তারা কেন ক্ষমতাসীন শাসক দলকে ভোট দেয়নি। বেঈমান থেকে শুরু করে আরো অনেক ধরনের ভাষা প্রয়োগ করা হলো। এই দেখে বেজায় খাপ্পা রাজ্যের মুখ্যমন্ত্রী। তার প্রশ্ন হচ্ছে, যদি কোনো রাজনৈতিক দল জিতেও যায়, যদি তার দল নাও জেতে, তাহলে তার এলাকার লোকজনদের গালিগালাজ করার অধিকার তার দলের নেতাদের কে দিয়েছে? তাই সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলো। গ্রেপ্তার হলো শাসক দলের হয়ে যারা সোশ্যাল মিডিয়ায় খারাপ শব্দ গালিগালাজ ব্যবহার করছিলেন তাদের জন্য। তাদেরকে গ্রেপ্তার করলো। এটা কোনো বানানো গল্প নয়। যে গল্পটা বললাম এই মুহূর্তে, এই গল্পটা বাস্তব গল্প। এটা যে রাজ্যের গল্প, সে রাজ্যের নাম উত্তরপ্রদেশ, আর মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। অযোধ্যা যে লোকসভা কেন্দ্রে পড়ে, সেই ফৈজাবাদ হেরে গিয়েছে বিজেপি। গোটা দেশ জানতো হয়তো অযোধ্যায় বিজেপি জিতবে। 500 বছর বাদে শ্রীরামচন্দ্র ফিরেছেন, রাম মন্দির তৈরি হয়েছে, গোটা দেশ জুড়ে এত রকম আলোড়ন তৈরি হয়েছে, এত খবর, একটা আবেগ। তারপরও সেখানে হেরে গিয়েছে বিজেপি। হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী লালু সিং, জিতেছেন সমাজবাদী পার্টির অবধেশ কুমার। ভোটে বিজেপি হারের পরই আন্নাদাক্ষ এবং ধীরেন্দ্র নামের দুজন ইউটিউবার, যারা অযোধ্যাবাসীকে গালিগালাজ করা শুরু করে শাসক দলের হয়ে। কারণ বিভিন্ন ট্রোলিং শুরু হয়েছিল, এই তো হেরে গেল বিজেপি, এই তো অযোধ্যা হলো হাতছাড়া, আরো অনেক ধরনের খারাপ খারাপ ট্রোলিং শুরু হয়েছিল। তাই মঞ্চে নামেন এই দুজন বিজেপির সমর্থক। তারা ইউটিউবার, তারা ইউটিউবে অযোধ্যাবাসীকে গালিগালাজ করে শেষ করে দিলেন। কিন্তু এ ধরনের জিনিস বরদাস্ত করা হবে না। নিজের দলের সমর্থক হলেও হবে না, নিজের দলের কর্মী নেতা হলেও হবে না। তাই সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করার নির্দেশ দেন যোগী আদিত্যনাথ। তাদের মধ্যে একজনের বক্তব্য সামনে এসেছে। দেখুন ভাইরাল ভিডিওতে সেই কি বলা হচ্ছে, যে ভিডিও দেখার পর এই সিদ্ধান্ত নেন। আমি শুরুতেই দেখাবো যে রাজ্যের কথা বলছি, যে উত্তরপ্রদেশের কথা বলছি, দুজনের বক্তব্য এবার দেখাবো। যদিও নিঃসন্দেহে সেই বক্তব্য চালাতে পারবো না, কারণ সেই ফুটেজ ইতিমধ্যে ভাইরাল এবং সেটা বেশ কিছু অংশ ক্লিপ করেই দেখাবো। আমি দেখাবো যে যেভাবে কোথাও গালিগালাজ করা হচ্ছিল, যেভাবে কোথাও অযোধ্যায় কেন হারলো বিজেপি তার জন্য ব্যাটন ধরা হচ্ছিল। আমি খুব সংক্ষেপে চালাতে বলবো সেই ভাইরাল ভিডিও। खाके जिसका खाया है, देश से बढ़ के धर्म से बढ़ के आज जातिवाद हो गया तुम्हारे लिए है। और जहां भगवान श्री राम तरसते रहे अपने घर वापसी के लिए, और उन्हीं नमक हरामों ने उनका त्याग करवाया है। और आज जिस पार्टी ने कार सेवक, लाखों कार सेवकों पे गोलियां चलवाई हैं, उन नमक हरामों को तुमने जिता दिया। गांव जिसमें बीजेपी ने, और एक भी सारी पूरी वोट नहीं दी बीजेपी को। वो अपने धर्म के लिए लड़ रहे हैं, अपनी जाति मान, अपना स्वाभिमान है। भाई एक बात बता दो, तुम्हारे लिए शुरू से ही देश बड़ा रहा, धर्म बड़ा रहा, जाति बड़ी रही। पहले भी मुगल काल में भी यही होता रहा, आज भी यही हो रहा है। तो भैया इसका भुगतान देना पड़ेगा तुम लोगों को। उत्तर प्रदेश से उम्मीद नहीं थी गद्दारों। জেল কাট রে, हम सजा भुगत रहे हैं। ছবি আমরা দেখালাম, যে বক্তব্যগুলো আমি শোনাচ্ছিলাম, যে এরপর কি হলো। এরপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
তিনি আর এক বিন্দু সময় নষ্ট করেননি, কারণ প্রশাসনিক বৈঠক করেন এবং সঙ্গে সঙ্গে তিনি অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেন। সোশ্যাল মিডিয়ায় যখন উত্তাল, তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ঠিক কি নির্দেশ দিচ্ছেন সেটাও দেখা দরকার। এই ঘটনার পর দেখুন, প্রশাসনিক আধিকারিকদের বৈঠকে সোশ্যাল মিডিয়ায় উস্কানি রুখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় অযোধ্যাবাসীকে, যে সমস্ত যারা টানা এই ধরনের ভিডিও করে যাচ্ছিলেন তাদেরকে। ধৃতদের বিরুদ্ধে 295A ধারায় মামলা দায়ের করা হয়, অর্থাৎ ধার্মিক ভাবনায় আঘাতের ধারা। পুলিশ সূত্রে খবর দুজনই সেখানে অভিযুক্ত এবং যারা এই বিষয় নিয়ে যারা লাগাতার কোথাও শাসক দলের হয়ে ক্যাম্পেইন করছিলেন তাদেরকে অ্যারেস্ট করার নির্দেশ দেন যোগী আদিত্যনাথ, যাতে কোনো রকমের সেখানে আইন শৃঙ্খলার অবনতি না হয়। এখানেই থামেনি প্রশাসনিক বৈঠকে সরকারি শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে এবং তার সঙ্গে শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থাও করা হয়েছে, অর্থাৎ নিরপেক্ষ প্রশাসন এবং উন্নয়নের জোর। যদিও দুটোর সঙ্গে আপনারা কানেকশন পাবেন না, কিন্তু কানেকশন আছে হচ্ছে জিতে গেলেই যা খুশি করার ছাড়পত্র পাওয়া যায় না। অনেকেই বলছিলেন যে বাংলা যা করে তা তো গোটা দেশ তা ভাবে। অনেকে রেজাল্ট বেরোনোর পর বলছিলেন যে কথায় কথা উত্তরপ্রদেশ উদাহরণ দেওয়া হয়, বাংলাকে উত্তরপ্রদেশ যারা বানাতে চেয়েছিল তার বাংলা কোথাও উত্তরপ্রদেশের মতো হয়ে গিয়েছে। রেজাল্টের ক্ষেত্রে মিল পাওয়া গিয়েছে, কিন্তু রেজাল্টে মিল পাওয়ার পর তার পরবর্তী অংশে এত অমিল কেন? নির্বাচন পরবর্তী হিংসে এই মুহূর্তে তুঙ্গে কোথাও আলোচনায় এ রাজ্য পশ্চিমবঙ্গ। এখানে জিতলেই কোথাও যা খুশি করার ছাড়পত্র পাওয়া যায়। যদি সত্যি সত্যি সব ক্ষেত্রে উত্তরপ্রদেশের সঙ্গে কম্পিটিশনে নামা যায়, তাহলে এক্ষেত্রে কোনো উত্তর থাকবে কি? উত্তরপ্রদেশে যা দেখলাম সেটা রাজধর্ম। রং না দেখে দোষীদের গ্রেপ্তার করা, তাদের গ্রেপ্তার করা যারা শাসক দলের হয়ে কথা বলছিলেন। শুধুমাত্র সেই কথা বলার ধরন ভালো ছিল না, এই অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে একই সঙ্গে রেজাল্ট যাই হোক না কেন, যে কাজগুলো করার কথা বলা হয়েছিল, অর্থাৎ যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী, প্রতিশ্রুতি মোতাবেক রিক্রুটমেন্টের প্রসেস চালু করা। আর এই বাংলায় আমরা কি দেখলাম? একই ছবি। বিরোধী হলেই পেটাও, বিরোধী হলেই আক্রান্ত, বিরোধী হলেই ঘরছাড়া, ভোট মিটলেই সন্ত্রাস হয়, এখানে বাড়িছাড়া হতে হয় বিরোধীদের, দলীয় কার্যালয়ে আশ্রয় নিতে হয়, আর পুলিশ প্রশাসন থাকে নিষ্ক্রিয়। কারণ এটাই পশ্চিমবঙ্গ বাংলার সংস্কৃতি। সত্যি বাংলা উত্তরপ্রদেশ হতে পারল না। ছেলে আসলে তোমার ছেলেকে খুন করে দেবো। টিএমসি দলের নেতা আমরা হুমকি দিচ্ছে যে তোমার কোনো জিনিস যায়নি, সব তোমার জিনিস মিথ্যা কথা বলছো তুমি। এইভাবে বললে আমরা থাকবো কি করে? আমাদের একটা শান্তি রক্ষার ব্যবস্থা করে দাও, নাহলে আমরা তো পারতেছি না। চৌঠা জুন ভোটের রেজাল্ট সামনে এসছে, আর আজকে 11ই জুন, অর্থাৎ এক সপ্তাহ পার হয়েছে। আর এই 7 দিনে উত্তর থেকে দক্ষিণ রাজ্যের দুই প্রান্তে কয়েক হাজার বিজেপি কর্মী এই মুহূর্তে ঘরছাড়া। গত 24 ঘন্টা ঠিক কি অভিযোগ সামনে এসেছে? হিঙ্গলগঞ্জে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়, কাকদ্বীপে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ সামনে এসেছে, কোচবিহারে ঘরছাড়া হয়ে বিজেপি কার্যালয়ে আশ্রয় নিয়েছেন দলীয় কর্মীরা। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন জেলায় ঠিক কি বলছেন আক্রান্ত বিজেপি কর্মীরা, দেখুন একবার। বিজয় মিছিলের পর টিএমসির গুন্ডারা এসে আমাদের ঘর ভাঙচুর করেছে, বারবার আমাদের হুমকি দিচ্ছে মেরে ফেলবো, খুন করে ফেলবো, ঘর থেকে তুলে নিয়ে যাব, এই এলাকা ছাড়া করব। ঘটনা তো কালকে হয়েছে, আজকে যাবো তো আমি কাজে যাবো, চোখ তো ঠেট করে দিয়ে গেছে বাড়ির মধ্যে দিয়ে, বুঝতে পারছেন না ওরা তো পাচ্ছি না। একটা মিছিল আছে, সেই মিছিল আস্তে আস্তে করে আমার বাড়ির দিকে এগিয়ে আসে, এসে আমার সিসি ক্যামেরা, ওই তার এবং ক্যামেরাটাকে ভাঙচুর করা হয়, যাতে ফুটেজ ওরা না দেখাতে পারি। এরা একটা পূর্ব পরিকল্পনা করেই ওরা এসেছে, কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ছিল, ওরা অনেক পরে এসেছে। এই ঘটনাটা বিভীষিকাময় ঘটনা, সে ঘটনা আতঙ্ক এখনও পর্যন্ত আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে।
টিএমসি করে আমাকে অত্যাচার করছে, আমার বাড়িতে ঢালাঢালি করছে। ওই ভয়েতে আমি আতঙ্কে আমি পালে পালে বেড়াচ্ছি। আমার ফ্যামিলিতে আমরা চারজনকার মধ্যে আমি আত্মভয়ে আর জাহান রক্ষা করার জন্য আমি পুরা অশান্তিতে আমি খুব ভয়ঙ্করভাবে আমি বাড়িতে চাপতে পারছি না। ভোট মেটার দিন কয়েক পর মিনাখাতে হামলা সন্ত্রাস চালানোর অভিযোগ সামনে আসে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ সামনে এসেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনে কান্নায় ভেঙে পড়েছেন সেখানকার বিজেপি কর্মী সমর্থকেরা। সেই ছবিও দেখাবো। এবং এই জায়গা থেকে আমার প্রশ্ন যে সত্যি সত্যি কথায় কথায় এর আগে রাজ্যের শাসক দল এ রাজ্যের এক শ্রেণী বলতো যে বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না। ভালো কথা, বাংলাকে উত্তরপ্রদেশ দিতে হবে না। তারপর যখন রেজাল্ট খারাপ হলো বিজেপির উত্তরপ্রদেশে, তখন তাদের প্রশ্ন হচ্ছে উত্তরপ্রদেশকে বাংলা বানিয়ে দিলাম, বিশাল গর্বের ব্যাপার। বাংলা উত্তরপ্রদেশে কি অসাধারণ মিল। অযোধ্যায় পর্যন্ত হেরেছে বিজেপি, কিন্তু অযোধ্যায় বিজেপি হারার পর সেখানকার পুলিশ প্রশাসন, সেখানকার ক্ষমতাসীন বিজেপি যারা সেখানকার ক্ষমতায় রয়েছে তাদের কি ভূমিকা ছিল? আর এ রাজ্যে যারা শাসক দল, যে এই রাজ্যে শাসক দল হিসেবে রয়েছে 2011 সাল থেকে, তারা এই রাজ্যে বিরোধীরা কোথাও জিতলে বা কোথাও হারলে, যেটা তো দূরস্থান, যদি ইনফ্যাক্ট কোথাও কোনো লিড বেশি পর্যন্ত না আসে, তারা সেখানে কি কাণ্ড চালাচ্ছে, কোথায় কোন রাজ্যের সঙ্গে কিসের তুলনা, আর কোন কোন জায়গা থেকে এ রাজ্য নজির সৃষ্টি করবে, দৃষ্টান্ত তৈরি করবে, উদাহরণ হয়ে থাকবে গোটা দেশে। সঙ্গে যারা রয়েছেন অভ্র সেন বিজেপি মুখপাত্র, রয়েছেন সুপর্ণ মৈত্র অর্থনীতিবিদ, রয়েছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন শাসকের পক্ষ থেকে যিনি বলবেন রাজনৈতিক কর্মী সাবির আলী। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরুতেই আসবো অভ্রর কাছে। অভ্র, বারবার একই অবস্থা। আমি উত্তরপ্রদেশের গল্প দিয়ে শুরু করলাম। শাসক দলের হয়ে যারা যে সমস্ত ইউটিউবার ক্যাম্পেন করছিলেন, ভাষাটা খারাপ ছিল শুধুমাত্র। অযোধ্যাবাসীকে গালিগালাজ করা হচ্ছিল, ভাষা খারাপ ছিল। কেন অযোধ্যা থেকে জেতেনি, কেন ফৈজাবাদ থেকে বিজেপি জেতেনি, তার জন্য তারা পাল্টা, কারণ এত রকমের ট্রোল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তারা পাল্টা ভাবলে এবার ময়দানে নামা যাক। তার জন্য যোগী আদিত্যনাথ তাদেরকে অ্যারেস্ট করলো। অথচ রাজ্যের শাসক দল কি করছে? সোশ্যাল মিডিয়া বাদ দিই, সোশ্যাল মিডিয়া দিয়ে কিছু হয় না, কিন্তু বাস্তব লাইভে এই মুহূর্তে কি পরিমাণ কর্মী সমর্থকরা ঘরছাড়া হয়ে রয়েছে, কার্যালয়ে আশ্রয় নিয়ে রয়েছে, আপনারা অনেক ভালো জানেন। আমি জানি না যে আপনাদের কোন কোন নেতা তার খবর রাখেন, কারণ আপনার দলের নেতারা তো নিজেদের মধ্যে দোষারোপ করতে ব্যস্ত থাকেন। কে কোথা থেকে টিকিট পেলেন না, কাকে হারানো হলো, কোথায় গন্ডগোল করা হলো, কোথায় তছরূপ করা হলো, আলটিমেটলি কর্মীদের পাশে কজন থাকেন প্রশ্ন ওঠে। কিন্তু এটাও প্রশ্ন ওঠে যে এই সময় অদ্ভুত রকম এই ধরনের ছবি রাজ্য কবে দেখতে পাবে? অভ্র। স্বর্ণালীদি, আমি একটা কথা পরিষ্কার প্রথমেই বলে দিই যে দল কিন্তু যে কোনো ধরনের পোস্ট পোল ভায়োলেন্সের ভিকটিমদের পাশে সর্বতোভাবে রয়েছে। আমাদের লিগ্যাল সেল যথেষ্ট অ্যাক্টিভ, এবং আমাদের অন্যান্য কর্মীরা, নেতৃবৃন্দ প্রত্যেকেই কিন্তু যারা ঘর ছাড়া হচ্ছেন বা কোনো রকমের পোস্ট পোল ভায়োলেন্সের শিকার হচ্ছেন তাদের পাশে দাঁড়িয়েছেন এবং দাঁড়াবেনও। এটা নিয়ে কোনো যেন সন্দেহ না থাকে। আর দ্বিতীয়ত আর একটা কথা বলি, দেখুন আমাদের রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিটাই এটা করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। আপনি যদি কয়েক দশক পিছিয়ে যান, বামেদের সময়ও কিন্তু অবস্থাটা সেমই ছিল। ইনফ্যাক্ট বুদ্ধদেব ভট্টাচার্য একবার যখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজ্যের, উনি একটি প্রশ্নের উত্তরে পরিষ্কার বলে দিয়েছিলেন আমাদের বিধানসভায় যে আমাদের রাজ্যে যা খুন হয়, পলিটিক্যাল ভায়োলেন্সে খুন হয়, সেটা পার মান্থ, এক মাসে 125টার উপরে। আপনি ভাবুন, এই রাজনৈতিক সংস্কৃতি বদলানোর দায়িত্ব কিন্তু ছিল তৃণমূলের। কারণ তৃণমূল যখন 2011-এ ক্ষমতায় এসেছিল, তাদের স্লোগান ছিল বদলা নয় বদল চাই। এবার এই স্লোগান দিয়ে যারা রাজ্যের মসনদে এসছে এত বছর পেরোনোর পর, তাদের মোডাস অপারেন্ডিটা কি? আপনি কয়েক বছর পিছিয়ে যান, 2021-এর বিধানসভা ইলেকশনে যখন তারা জয়যুক্ত হলো, খুব ভালো কথা, গণতন্ত্রে কেউ জিতবে কেউ হারবে, এটা নতুন কিছু নয়, আমরাও যথেষ্ট সিট পেয়েছিলাম। তারপরে দেখা গেল 28 দিনের মধ্যে আমাদের প্রায় 60 জন কর্মী খুন হলেন এই বাংলার বুকে, বহুজন ঘরছাড়া হলেন, বহু মায়ের কোল কিন্তু ফাঁকা হয়ে গেল। তারপরে রাজ্য পুলিশের রোলটা কী ছিল? কিচ্ছু করেনি, ললিপপ চুষেছে, আঙ্গুল চুষেছে, এর বাইরে আর কিচ্ছু করেনি। তারপর আমরা যখন বাধ্য হয়ে হাইকোর্টের কাছে উঠতে পারলাম, তখন কিন্তু সিবিআইকে কেসগুলো হস্তান্তর করা হলো।
আমি ক্যাটাগরিক্যালি বলছি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সে তৃণমূলের 224 জন গুন্ডা মস্তান ক্রিমিনাল কিন্তু সিবিআইয়ের হাতে অ্যারেস্টেড হয় এবং দে হ্যাভ অলসো ফেসড ট্রায়াল, তারা ট্রায়াল ফেস করেছে। এবং আরেকটা জিনিস বলি, কোর্ট কিন্তু 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের নিরিখে 303 জন বিজেপি কর্মীকে প্রোটেকশন দিতে বলেছিল আমাদের রাজ্য পুলিশকে। এই পরিস্থিতি এবং সিবিআই 58টা কেস রেজিস্টার করতে বাধ্য হয়েছিল, যার মধ্যে 26টা কেস ছিল অফ সেক্সুয়াল ভায়োলেন্স, রেপ বা মোলেস্টেশনের। এবার কয়েক বছর কেটে গেছে, 2021-এর কথা আমি বললাম, আজকে 2024-এ দাঁড়িয়ে রয়েছি আমরা। পঞ্চায়েত আমি নয় ভুলেই গেলাম কি করেছে এরা খুনোখুনি। 3 বছরে কি পরিবর্তন এলো? পুলিশ মন্ত্রী সেম আছে, রাজ্য প্রশাসন সেম আছে, রাজনৈতিক দল যারা মসনদে আছে তারাও সেম আছে, তাদের নেতা নেত্রীরাও সেম আছে, কিন্তু এদের মোডাস অপারেন্ডি কি? যদি একটু রেজাল্ট ভালো হয় এদের ভোটে, সঙ্গে সঙ্গে লুঙ্গি পরে নাচ, সঙ্গে সঙ্গে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে এরা নাচ করবে, গালে আবির মেখে ঘুরে বেড়াবে আর বিরোধী দলের কর্মীদের এভাবে আক্রমণ করবে। আমরা কলকাতার বুকে দেখেছি লোকজনদেরকে ভয় দেখাচ্ছে, বাড়িতে সাদা দান পাঠাচ্ছে, গ্রামগঞ্জ জেলায় তাহলে কি অবস্থা হবে? এক্স্যাক্টলি এটাই তো প্রশ্ন, যে কেন সেক্ষেত্রে কথায় কথা যখন উত্তরপ্রদেশের উদাহরণ আসে, প্রথমত হচ্ছে যখন আমরা এই রাজ্যের কথা বলি তখন উত্তরপ্রদেশে চলে যাওয়া যায়, তখন উত্তরপ্রদেশের কথা বলি, সাবির আলী আমি আপনার কাছে আসছি, তখন আপনারা এই রাজ্যে চলে আসেন। আবার এখন যখন এই ধরনের ঘটনা ঘটছে এই একই তো অবস্থা, সেখানে তো শাসক দলেরও হার হয়েছে ওখানে, তারপরও সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, উল্টে বরং যারা এই ধরনের কাজ করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে উত্তরপ্রদেশের গল্প বলছি, আমি দুজনের ছবি আমি দেখাচ্ছি, যারা শাসক দলের হয়ে ক্যাম্পেইন করছিল শুধুমাত্র গালিগালাজ করায়, খারাপ ভিডিও পোস্ট করার জন্য তাদেরকে অ্যারেস্ট করেছে উত্তরপ্রদেশ সরকার। তাহলে এ রাজ্যে যারা জেলায় জেলায় তাণ্ডব করছে, পার্টি অফিস দখল করছে, এলাকার লোকজনকে ঘরছাড়া করছে, পার্টি অফিসে তালা লাগাচ্ছে, সরকার সেগুলোকে প্রমোট করছে, শাসক দল সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে, পুলিশ নীরব দর্শক হয়ে রয়েছে, মানে এত ভোট পেয়েও শান্তি হলো না, মানে তারপরও হিংসার রাস্তায় যেতেই হবে শাসক দলকে। সাবির আলী, না এটা একেবারে নয়। দেখুন, উত্তরপ্রদেশের সাথে পশ্চিমবঙ্গের তুলনা করা যাবে না। পশ্চিমবঙ্গ এখন উত্তরপ্রদেশে যোগী সরকার অনেক কিছু পরিবর্তন আনবে, যে ফল হয়েছে এখন অনেক কিছু পরিবর্তন আনবে। যে সরকার কথায় কথায় প্রতিবাদ করলে বাড়িঘর বুলডোজার চালিয়ে যেত, তারা এখন অনেক কিছুই করবে। আর পশ্চিমবঙ্গে পোস্টপল ভায়োলেন্স কোনো জায়গায় অতটা হচ্ছে না, কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে। এবার দেখুন প্রবলেমটা কোথায় হচ্ছে, বিজেপি কর্মী যারা সাংসদদের হয়ে কাজ করেছে, এবার তাদের সাংসদরা যারা হেরে গেছে তারা বাড়ি চলে গেছে, তাদের নেতা যারা দিল্লি, মধ্যপ্রদেশ, উড়িষ্যা থেকে এসেছিল তাদের ডায়লগ দিকে তারা সব পালিয়ে গেছে। এখন রাজ্যে তাদের কর্মীরা নাজেহাল, তাদের কর্মীরা কাকে নেতাদেরকে ফোন করে পাচ্ছে না। এবার তারা একটা মানসিকভাবে তৃণমূল কংগ্রেসকে কে অধিকার দিল যে বিরোধী পেটাও? বিজেপি করুন, বিরোধীদের বাড়ি ছাড়া করুন, যে কোনো দল করতে পারেন। পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার আছে, আপনারা বাড়িতে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন। রাজ্য সরকার আপনাদের পুলিশ প্রশাসন, এটা আপনি ঠান্ডা স্টুডিওতে এসে বলছেন, এটা আপনি এসি স্টুডিওতে এসে বলছেন। আমি বলি আপনাকে যেগুলো এখনো পর্যন্ত সামনে আসছে, শুনুন না সাবির আলী, আমি আরো একবার বলছি, আমি তালিকা নিয়ে বসেছি। 7 দিনের মধ্যে গত 24 ঘন্টার কথা বলছি, হিঙ্গলগঞ্জে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, কাকদ্বীপে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, কোচবিহারে ঘর ছাড়া হয়ে বিজেপি কার্যালয়ে আশ্রয় নিয়েছে দলীয় কর্মীরা। জেলায় জেলায় একই অবস্থা, মেদিনীপুর ছেড়েই বাকি জেলাগুলো আমি ছেড়েই দিচ্ছি। সারা পশ্চিমবঙ্গে কোনো চ্যানেল এগুলো দেখাচ্ছে না, ওই আপনারাই হয়তো দেখাচ্ছেন সারাদিনে। কোন চ্যানেল দেখাচ্ছে না? ঘটনা দেখুন, কোন ঘটনা অত ঘটছে না, শান্তিপূর্ণ। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আমি একটা প্রশ্ন করছি, আমি একটা প্রশ্ন করছি, তাহলে হাইকোর্ট এই কথা বলতে বাধ্য হলো কেন যে পোস্টপোল ভায়োলেন্স যদি রাজ্য সরকার থামাতে না পারে তাহলে 5 বছর কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে থাকবে? এটা বলতে বাধ্য হলো কেন? আপনি এটা কি উত্তর দিতে? কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কয়েকটা বিক্ষিপ্ত ঘটনার জন্য হাইকোর্ট এত বড় কথা বলে দিল। আপনাদের কর্মীদের মনোবল দিন। এক সেকেন্ড আমি আসছি, আমি নীলাদ্রি বাবুর কাছে আসবো। এক সেকেন্ড আমি সাবির আলী এক সেকেন্ড আপনি বলুন আমাকে এক কথায়, এই রাজ্যে নির্বাচনের পরে হিংসা হয় না হয় না, পোস্টপোল ভায়োলেন্স হয় না হয় না? দেখুন, এবারে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট না হয় না, এই রাজ্যে নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্স হয় না না পশ্চিমবঙ্গে হয় না, বিরোধীরা করে না। রাইট, থ্যাংক ইউ আপনি সঙ্গে থাকুন। এক সেকেন্ড প্রশাসনকে বদনাম করার চেষ্টা, এক সেকেন্ড আপনি থাকুন, আমি আপনাকে বলছি। রশিদ মোল্লা নামটা চেনা লাগছে, 15 জুন খুন হয়েছিলেন রশিদ মোল্লা। রাজু নস্কর 15 জুন 2023 খুন হয়েছে, 15 জুন। মোজাম্মেল শেখ
15ই জুন, উনিও 15ই জুন খুন হয়েছেন। এবার আপনি বলবেন যে 15ই জুন কি হয়েছিল, তাহলে আপনাকে মনে করতে হবে পঞ্চায়েত ভোটটা কবে হয়েছিল, তার পরবর্তী হিংসা কবে থেকে শুরু হয়েছিল। আচ্ছা, ধনঞ্জয় চৌবে, আদ্রার নেতা, এই নামগুলো কি চেনা চেনা লাগছে? দেখুন, সাবির আলী, শুনুন, পঞ্চায়েত ভোটে যে হিংসা হয়েছিল সারা বাংলা আপনি তো বলছেন হয় না, সিপিএম কংগ্রেস হিংসা করেছিল পঞ্চায়েত ভোটে। শুধু হিংসা করে আপনারা কি করেন তাহলে? কর্মীরাই মরেছিল। আপনারা কি করেন পঞ্চায়েত ভোটে আপনারা ঝুঁঝুনি হয়ে যান দাঁড়িয়ে দাঁড়িয়ে। এক্স্যাক্টলি বাকিরা সবাই হিংসা করে, এরা সবাই এক সেকেন্ড এরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, সঠিক, এরা সবাই তৃণমূল কংগ্রেসের নেতা, অ্যাবসলিউটলি রাইট। এবার আপনারা জানেন এখানে রয়েছেন নীলাদ্রি বাবু এবং অরিন্দম আচার্য। না 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 না, এসব বলে লাভ নেই। পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসই ভোট করেছে, তৃণমূল কংগ্রেসই লুটেছে, তৃণমূল কংগ্রেসই ব্যালট বক্স নিয়ে দৌড়েছে, আর তৃণমূল কংগ্রেসের নেতারাই খুন হয়েছে। কারণ পোস্ট পোল ভায়োলেন্সের উপরে রাজ্যের শাসক দলের পুলিশ প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। নীলাদ্রি ব্যানার্জি এবং অরিন্দম আচার্য কি বলবেন? নীলাদ্রি ব্যানার্জি, অসাধারণ কথা বলেছেন উনি, অসাধারণ। পশ্চিমবঙ্গের শান্তির বাতাবরণ খুব সত্যি খুব ভালো লাগলো। কিন্তু আমি আপনাকে আজকে বলছি, উনি যে বক্তব্যটা বললেন, কলকাতাতে সবচেয়ে জনপ্রিয় 3টে পত্রিকা বোধহয় মিথ্যা কথা বলেছে, তাদের এগেইনস্টে ডিফামেশন কেস করা দরকার। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলছে অভিযোগ করলেই এফআইআর, নজরদারিতে ডিজি, এবং ডিজিকে আবার কনফার্মেশন দিতে বলছে যে এফআইআরগুলো যদি না হয় এটা যদি ওয়েবসাইটে দিতে হবে। আপনি কোন পরিস্থিতি হলে আজকে মেনশন করেছে কোচবিহার, বাসন্তী, যাদবপুর, ডায়মন্ড হারবার অ্যান্ড আদার্স। উনি কি কথাবার্তা বলছেন আমি ভাবতে পারছি না। ম্যাডাম, আপনাকে একটা কথা বলছি, ভোট পরবর্তী হিংসার ঘটনাগুলো আমরা প্রত্যেকে জানি, কিন্তু আমার খুব খারাপ লাগে মিস্টার কপিল সিবাল, এত বড় একজন, আপনি জানেন যে উনি কে? উনি গত 2021 সালে সুপ্রিম কোর্টে একটা হলফনামা দিয়েছিল যে মিলর্ড এফআইআর হয়েছে ওয়েস্ট বেঙ্গলে যে 8,852, উনি বলছেন যে কিছু হয়নি। শুনুন, অ্যারেস্ট এবং রিলিজ হয়েছে 5,155। মিস্টার কপিল সিব্বাল, আপনি আমাকে বলুন এফআইআর কিসের জন্য হয়? এমনি বিয়ে বাড়িতে খেতে গেলে? আজকে সুপ্রিম কোর্টে দিচ্ছে। আজকে আমি আপনাকে আরেকটা বলছি, সিআইডিকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে আমি। কেন জানাচ্ছি? দেখুন, এই সিআইডি আজকে বাংলাদেশের সাংসদের কেসটা কি অসাধারণ তদন্ত করেছে। আর এই সিআইডি কিন্তু গত 8/6/2019 যখন নাকি শাহজাহান আজকে মার্ডার করছে 24 জন এফআইআর নেমড অ্যাকিউজড, এই সিআইডি তদন্ত করে তাকে কেস থেকে বাদ দেয়। এবং হাইকোর্ট আজকে যখন নাকি কোয়ারি করে জনস্বার্থে মামলায়, তখন আজকে সিআইডি আবার সাবসিডিয়ারি আজকে কেস ডায়েরি চার্জশিট দিয়ে তার মধ্যে নাম ঢুকিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে, আমার একটা সত্যি প্রশ্ন যে আপনারা যে আজকে যোগী আদিত্যনাথের কথা বলছে, আমরা ভোটে জিতেছি, যদি যেতে থাকে যারা হেরেছে স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ আমরা মানুষ আমাদের ভোট দিয়েছি, কিন্তু সেই স্বীকারটা করতে হবে আজকে উড়িষ্যা, সেই স্বীকারটা করতে হবে আজকে অন্যান্য স্টেটে যারা জিতেছে যারা হেরেছে সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কোনো স্টেটে আজকে এই সমস্ত অশান্তি হচ্ছে না। ধারাবাহিকভাবে বলছে র্যাগিং আর রিগিং নাকি এক, কোনো রাজ্যে হয় না। আগে অনেক রাজ্যে হতো, বিহারে হতো, উত্তরপ্রদেশ হতো, ঝাড়খণ্ডে হতো, কিন্তু আমরা বলি কথাতে বিহার, এখন সেই বিহারও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বরঞ্চ আরো বেশি হিংসার সবক শেখানো, শাস্তি দেওয়া, জব্দ করা, এগুলোর মধ্যে আমরা আরো বেশি ঢুকে গেছি। এবং সংক্ষেপে নীলাদ্রি ব্যানার্জির কাছে আসবো, তো একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এসেছে, সেদিকে নজর রাখবো। নীলাদ্রি ব্যানার্জি। স্বর্ণালী, আমি নিশ্চিত, আমি সাবির আলীর সাথে একমত, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই রাজনৈতিক হিংসা চান না, কিন্তু মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গে পার্টি কর্মীদের ওপর নেতৃত্বের নিয়ন্ত্রণ দিন দিন কমছে। তার কারণটা আমাদের বুঝতে হবে স্বর্ণালী। পশ্চিমবঙ্গে রাজনীতিতে আর রোজগার করার একটা রাস্তা উত্তরপ্রদেশ বা গুজরাটে সেটা নয়। এখন তৃণমূল কংগ্রেস আমরা বলছি আপাত দৃষ্টিতে খুব ভালো করেছে, 29টা আসন পেয়েছে, যেটা বলছি না তৃণমূলের ভোট শেয়ার এবার 48 থেকে 46-এ নেমে এসছে। 12টা আসন এমন আছে যেখানে সিপিএম যদি বিরাট ভোট না পেত তাহলে সেখানে বিজেপির জয় হতো। একাধিক মিউনিসিপ্যালিটিতে বিজেপি জয় পেয়েছে। যারা তৃণমূল কর্মী এই সত্যগুলো জানেন, তারা জানেন ভোটের ফল যাই হোক না কেন 26-এ একটা অশনি সংকেত আছে। উড়িষ্যায় কি হয়েছে আমরা দেখেছি। উড়িষ্যায় যদি নবীন পটনায়ক হাঁটতে পারেন, পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের সময়ের অপেক্ষা, সেটা এই কর্মীরা বুঝতে পারছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় মানে তাদের রোজগার বন্ধ। না নীলাদ্রিবাবু, কার বিদায় হবে, কার স্বাগত হবে, আমি বলছি এই বিষয়ের মধ্যে ঢোকার দরকারটা কি? আমার বক্তব্য হচ্ছে ভোটে জিতলে যা খুশি করার ছাড়পত্র আর কতদিন পাওয়া সম্ভব? একটা সুস্থ দেশে, সুস্থ সমাজে দিনের পর দিন এগুলো চলতে পারে। অন্যান্য রাজ্য যাদেরকে আমরা সকল্ট আমাদের বাংলার বুদ্ধিজীবীরা শিক্ষিতরা বলে কি এরা হচ্ছে অশিক্ষিত, এখানে বেশি অশিক্ষিত লোকজনেরা থাকে, এখানে এখানে কোনো মানে বুদ্ধিজীবীরা থাকে না, বা এরা অনেক পিছিয়ে রয়েছে, আমরা অনেক এগিয়ে আছি, বিহার পিছিয়ে, উত্তরপ্রদেশ পিছিয়ে, তারা পর্যন্ত সেই সৌজন্য দেখাতে শিখে গেছে। না না, নৈতিক আমরা শিখিনি এখনো পর্যন্ত। আমরা এখানে জিতলেই হচ্ছে মারো মারো, বাড়ি ছাড়া করো, মারো, ব্যবস্থা নাও। নৈতিকভাবে আপনি ঠিক আমি বলছি, কিন্তু যাদের চাকরি নেই, রোজগার নেই, যারা শুধু তৃণমূল করে রোজগার করে, তাদের পেটে লাথি পড়বে তৃণমূল না থাকলে। সেই জন্য এত রাজনৈতিক হিংসা। আসল কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নেই, চাকরি নেই। সেই টাটার প্রজেক্ট চলে যাওয়ার পর কোনো বড় বিনিয়োগ আসেনি। বাংলার যুবক যুবতীদের আমি দোষ দিই না, দোষ দিই সেই নেতা নেত্রীদের যাদের জন্য বাংলায় বিনিয়োগ আসছে না। তাদের ভবিষ্যৎ জলাঞ্জলি হয়েছে, তারা রোজগার করে তৃণমূল করে, তারা ভায়োলেন্স করবে না। সেই জন্যই হিংসাই হচ্ছে একমাত্র আশ্রয়। আমি জাস্ট দেখছিলাম 2015 তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর, সাবির বাবু আপনি বলছিলেন 2015 পুরসভা নির্বাচন 462টা ভোট হিংসার মামলা রুজু হয়, 4 জনের খুন হয়। 2018 ভোটের দিন 16 জন মারা যায়, 30 জনের ওভারঅল সেশন পুরো ফেজে 30 জনের মৃত্যু হয়। 2021 52টা খুনের ঘটনা ঘটে, রহস্যজনক মামলার মানে রহস্যজনক মৃত্যুর মামলা রুজু হয়েছে। 2023 পঞ্চায়েত, যেটা আপনি বললেন, পঞ্চায়েতে প্রায় 56 জনের মৃত্যু হয়েছে, ভোটের দিন 21 জনের মৃত্যু হয়েছে। 2024 এখনো পর্যন্ত নদিয়ার থানার পাড়ায় তৃণমূল কর্মী, তাকেও খুন করার অভিযোগ ওঠে। 23 মার্চ খড়গপুরে বিজেপি কর্মী শান্তনু পারুইয়ের দেহ উদ্ধার ধানক্ষেত থেকে। 3রা এপ্রিল 2023 নাকাশিপাড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের খুন হয়। মানে একটার পর একটা খুনের অভিযোগ এগুলো পরপর চলে আসছে এবং এগুলোর কোনো শেষ নেই। আমি আসবো প্রত্যেকের কাছে, তার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখছি। বিএসএফ সংক্রান্ত একটি ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে। নদিয়ায় বিএসএফ এবং গরু পাচারকারী সংঘর্ষ, পাচার আটকানোর চেষ্টা বিএসএফ জওয়ানদের। ধানতলায় ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের চেষ্টা হয়, সেই সময় পাচারে বাধা দিলে পাল্টা বিএসএফ এর ওপর হামলা করা হয়। বিএসএফ জওয়ানের ওপর ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়, পাচারকারীরা হামলা করে বিএসএফ জওয়ানের ওপরে। জখম বিএসএফ কর্মী এই মুহূর্তে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা থেকে নিয়ে আসা হয়েছে এসএসকেএমে। জখম বিএসএফ কর্মীকে নিয়ে আসা হয়েছে এসএসকেএমে। খবর আসছে ধানতলা থেকে। নদিয়ায় বিএসএফ এবং গরু পাচারকারীর মধ্যে যে ঘটনা ঘটে, গরু পাচারকারীদের আটকাতে গেলে বিএসএফ এর ওপর হামলা করা হয় ধারালো অস্ত্র দিয়ে, এবং এই মুহূর্তে একজন বিএসএফ কর্মী অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি রয়েছে। এই খবরের দিকে নজর রাখবো, অবশ্যই খবরের আপডেটের দিকে নজর রাখবো। তার পাশাপাশি আরও একটা খবর আসছে হুগলি থেকে, হুগলির খবরের দিকে নজর রাখছি। হুগলির পান্ডুয়ার দাসপুরে সেখানে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কিছুক্ষণ আগে নীলাদ্রিবাবু বলছিলেন যে আসলে কিছুই নেই, ইন্ডাস্ট্রি নেই, আয় নেই, তাই যতখানি সম্ভব ক্ষমতা দখল করে রাখা, আর যেখানে বিরোধীও নেই সেখানে নিজেদের মধ্যে মারামারি। রেহাই পেলেন না তৃণমূলের প্রধানও। পান্ডুয়ায় দাসপুরে প্রকাশ্য তৃণমূলের কোন্দল, রেহাই পেলেন না তৃণমূলের প্রধানও। তৃণমূল প্রধানের বাড়ি ভাঙচুর করা হলো, আরেক তৃণমূল গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ। যুব অঞ্চল সভাপতির বাড়িতেও হামলা, তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। একবার শোনাবো আমি, দুই গোষ্ঠীর তরফে পাল্টা অভিযোগ আসছে। প্রধান পদ থেকে সরে যাওয়ার জন্য, তা আমি ওদের বলতে চাইছি আমি কি দোষ করেছি বা কি অন্যায় করেছি। ওরা সেটা না বলে ওরা বলছে সরে যেতে হবে। একবার আগে এসে ধমকি দেখিয়ে গেছে, কালকেও এসে এরকম রাতের বেলাতে এরকম অ্যাটাক করেছে, বলেছে জবাই করে কেটে পুড়িয়ে খেয়ে নেবো, এরকম কথাবার্তা। আমাকেও ধমকি দিয়ে, আমার স্বামীকেও ধমকি দিয়ে, আমার পরিবারকে, মানে ওরা এসেছিলো গোটা 50 জন মতন বাইকে করে এসেছিলো, এসে বাড়িতে এসে বাড়ি বয়ে এসে ধমকি দিয়ে গেছে। আমি তো ভয়ে রয়েছি। এখন আমি জানতাম না যে এই দল করলে আমাকে এর পরিণতি নিতে হবে। আপনি কি করেন? আমি টিএমসি। শুনলাম যে এই ঘটনাটা ঘটেছে, সবাই তো তৃণমূলের লোক, কী কারণ হয়েছে তদন্ত করে দেখব এবং প্রশাসনকে জানিয়েছে যদি কেউ দোষ করে থাকে আইনের পথে চলবে।
গত পঞ্চায়েত নির্বাচনে সবকটা প্রধান উপপ্রধান করা হয়েছে, তারা ভালো কাজও করছে। এবং কেউ যদি গিয়ে বলে আগে তদন্ত করে দেখা। আর ঠিক এরকম যখন ঘটনা ঘটছে, আমি আসবো সুপর্ণ মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। কেন সুপর্ণবাবুকে আজকে এই ডিবেটে নিয়ে এসেছি, শুধুমাত্র পোস্ট পোল ভায়োলেন্সের জন্য নয়, কারণ সুপর্ণবাবু যখন এই ধরনের ঘটনা ঘটছে, ইতিমধ্যেই পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে মামলাও রুজু করা হয়েছে, তার শুনানির সম্ভাবনা রয়েছে। 12ই জুন বিরোধী দলনেতা একটি জনস্বার্থ মামলা রুজু করেছেন। এবং যখন এরকম পরিস্থিতি রয়েছে, যখন রাজ্যে বিরোধীদের 1 ইঞ্চি জায়গা ছাড়া হচ্ছে না, সেই সময় আমি কেন বললাম যে এই মুহূর্তে কোথাও অন্য রকমের কোনো উদাহরণ দেখাতে পারছে না, সেই সময় দেখুন যে ছবি দেখাবো এই মুহূর্তে, তা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে। কি বলা হচ্ছে? নির্মলা সীতারামন, তিনি অর্থমন্ত্রী, তিনি ইতিমধ্যে রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় বরাদ্দ ঘোষণা করেছে। আমি একবার আমার টিমকে অনুরোধ করব যে সেই বরাদ্দগুলো একবার আমার প্লাজমায় দেওয়ার জন্য এক এক করে আমি সেই বরাদ্দগুলো দেখাবো, যার জন্য আমি আসবো সুপর্ণ মৈত্রর কাছে। ইতিমধ্যে যখন যে ছবি আমরা দেখছি, শুধুমাত্র হিংসা, বিরোধীদের জন্য 1 ইঞ্চি জায়গা না ছাড়া, এবং বারবার এই অভিযোগ করে আসা বা ন্যারেটিভ সেট করা যে আসলে কেন্দ্র নাকি পশ্চিমবঙ্গের জন্য কিছুই করে না, সবই নাকি আটকে রেখেছে। ঠিক সেই সময় 3য় দফার যখন মন্ত্রিসভার বৈঠক হলো, তারপর যে খবর পাচ্ছি আমরা যে বিভিন্ন রাজ্যের জন্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে। মোট বরাদ্দ করা হয়েছে 1,39,750 কোটি টাকা। এটা কেন্দ্রের তরফে রাজ্যের জন্য বরাদ্দ ইতিমধ্যে ঠিক করা হয়েছে, যেটা ঠিক করেছে নির্মলা সীতারামন দায়িত্ব নেওয়ার পরপরই। মোট বরাদ্দ 1,39,750 কোটি। এর মধ্যে কোন কোন রাজ্যের জন্য কি কি রয়েছে? উত্তরপ্রদেশের জন্য বরাদ্দ রয়েছে 25,069 কোটি টাকা। 25,069 কোটি টাকা বরাদ্দ রয়েছে উত্তরপ্রদেশের জন্য। বিহারের জন্য বরাদ্দ হয়েছে 14,056 কোটি টাকা। বিহার। এবার আসি মধ্যপ্রদেশ। ঘটনাচক্রে মধ্যপ্রদেশ কিন্তু দারুণ রেজাল্ট দিয়েছে, তার জন্য বরাদ্দ রয়েছে 10,970 কোটি টাকা, যেগুলো কেন্দ্রের বরাদ্দ উন্নয়ন এবং বিভিন্ন খাতের জন্য। এবার আসি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ 10,513 কোটি টাকা। পশ্চিমবঙ্গের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বরাদ্দ ঘোষণা করে দিয়েছে 10,513 কোটি টাকা। মহারাষ্ট্রের জন্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে 8,828 কোটি টাকা। রাজস্থান, তার জন্য রয়েছে 8,421 কোটি টাকা, যেগুলো বরাদ্দ ঘোষণা করা হয়েছে বিভিন্ন প্রকল্পের জন্য। অন্ধ্রপ্রদেশের জন্য 5,655 কোটি টাকা। তালিকা অনেক লম্বা রয়েছে। ওড়িশা রয়েছে, যে ওড়িশায় বিজেপি সরকার তৈরি হচ্ছে, সেই ওড়িশার জন্য পশ্চিমবঙ্গের থেকে কম টাকা, আপনারা বুঝতে পারছেন, 6,327 কোটি টাকা। আমার প্রশ্ন ঠিক এই জায়গায় সুপর্ণ মৈত্রর কাছে, এবং আমি অভ্রর কাছেও আসবো, আমি জানি অভ্ররও কিছু বলার আছে। এত অভিযোগ, এত ন্যারেটিভ, তারপরও কেন্দ্র থেকে বরাদ্দ ইতিমধ্যে ঘোষণা করা হলে প্রথম লপ্তের মধ্যেই পশ্চিমবঙ্গের নাম জলজল করছে। এমনটাও খুব কিছু খারাপ নয়। আপনি আরও ভালো বলতে পারবেন অর্থনীতিবিদ হিসেবে। আদেও সদ্গতি হবে এই বিপুল পরিমাণ টাকার, এবং এর আগের যে হিসেব নিকেশ যেগুলো সামনে আসেনি, সেগুলো কি সামনে আসার চেষ্টা করা হবে? এত ম্যান্ডেট পেয়ে, জনাদেশ পেয়ে শাসক দলকে শুধুমাত্র বিরোধী পেটানোর কাজ করবে, বিজেপি ওটা পেটানোর কাজ করবে, নাকি আদৌ হিসেব নিকেশ ক্লিয়ার করে পরবর্তী যে বরাদ্দগুলো আসছে সেগুলোকে সঠিকভাবে বন্টন করবে, জনস্বার্থে কাজ করবে? কি মনে হয়, আপনি কি বলবেন? সোনালী, নীলাদ্রি বাবু যখন খুব ভালোভাবে বিশ্লেষণ করছিলেন, আপনি তখন নীলাদ্রি বাবুকে একটা কথা বলেন যে 2026-এ কে বাংলার মুখ্যমন্ত্রী হবে এটা আলোচনার বিষয়বস্তু নয়, কিন্তু বিষয়বস্তু হচ্ছে বাংলা তার সংস্কৃতিতে এত নিম্নগামী হবে কেন, এটাই বোধহয় আপনি জিজ্ঞেস করেছিলেন। এবং আমি আপনার সাথে একমত, নীলাদ্রিও একই মত। প্রথম কথা হচ্ছে, বাংলাকে প্রথমেই বলি, 4টে পয়েন্ট তাতেই বলে দিচ্ছি। এগিয়ে বাংলা, আমরা 100 দিনের কাজেও এগিয়ে আছি, এটাতেও মানে এই সংস্কৃতি, মানে হিংসার সংস্কৃতিতে এগিয়ে আছি। কিন্তু অভ্র যদি তৃণমূলকে একা এটার কৃতিত্ব দিতে চায় যে তৃণমূলের জন্যেই এগিয়ে বাংলা হিংসাতে, আমি তাহলে অভ্রর সাথে বোধহয় একমত হতে পারবো না। স্বাধীনতা পশ্চাৎ পশ্চিমবঙ্গ একটা সংস্কৃতি, চলমান সংস্কৃতি তৈরি করে ফেলেছে। তার কারণ নীলাদ্রির সাথে আমি একমত, অর্থনৈতিক ক্ষেত্রটা যতটা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে, নির্বাচন একটি বেঁচে থাকার লড়াই,
একটি অধিকারের লড়াই এবং অর্থের লড়াইতে রূপান্তরিত হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাবো, তার কারণ 100 দিনের কাজের টাকাটা তখন কী জন্যে আসেনি তার জন্য কিন্তু তিনি সুপ্রিম কোর্ট যাননি, এবং তিনিও হয়তো চাইছিলেন যে 100 দিনের টাকাটা চট করে না এসে যায়, কেন টাকাটা আসলে এরকম একটা রাজনৈতিকভাবে ওটা মোবিলাইজ করা যেত না। সুতরাং রাজ্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, ইস্যুটাকে পলিটিক্যাল ইস্যু তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট, এবং এটাই আমাদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা একজন গায়ক না লেখক না কবি, তিনি বারবারই গাইতেন যে এটা গুজরাট হতে দেবেন না, সেটা আমাদের অতীত ছিল। বর্তমান শুনছি এখন যে উত্তরপ্রদেশ হতে দেবো না, কেন উত্তরপ্রদেশে উন্নয়ন করার চেষ্টা চলছে। আর কালকের কথা হবে কালকে বিহার হতে দেবো না, মানে আমাদের কম্প্যারিজনটা দিন দিন এত বদলাতে বদলাতে যাচ্ছে। এবং আজকে যেখানে যে সরকারই হন, তারা যদি মনে করেন কেন্দ্র সরকার তাদের যোগ্য দাবিগুলো মেটাতে পারেনি, তারা নিশ্চয়ই কোর্টের দ্বারস্থ হবেন। তারা সব ছোট ছোট ব্যাপারে কোর্টে চলে যাচ্ছেন, সিবিআইয়ের অধিকার আছে কি না। না, এই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রের আর্থিক বরাদ্দ আটকানোর জন্য কোর্টের দ্বারস্থ হয়নি, বরঞ্চ অনেক বেশি সেখানে যাওয়া হয়েছে, ধর্ণা দেওয়া হয়েছে, কিন্তু হিসেবে দেখানো হয়নি, কোর্টের দ্বারস্থ কেউ হয়নি। আমি অবরোর কাছে আসবো। অবরোর এই জায়গা থেকে আমার তো প্রশ্ন, যেটা আমি দেখালাম কিছুক্ষণ আগে, যে বরাদ্দ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, যদি কেন্দ্র তার জেতা হারা নিয়ে কোনো রকমের, অন্তত সরকারের তো তাই হওয়া উচিত, কোনো রকমের ডিফারেন্সিয়েট না করে, পার্থক্য না করে, তাহলে রাজ্যের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে কেন, এত পার্থক্য হচ্ছে কেন? মানুষ তো কিছু দেখে শেখে, কিছু তো দেখে শেখে। আমার একটা কবিতার কয়েকটা লাইন মনে পড়ে যাচ্ছে। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এই জল্লাদদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়। আমার বাংলা আজকে কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে? আমার বাংলায় একটা ভোট হলে রক্ত বন্যা বয়ে যায়। আমার বাংলায় ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী যদি কেন্দ্র থেকে একের পর এক বরাদ্দ টাকা আসে, সেই টাকার কোনো ইউটিলাইজেশন হয় না। আপনি স্বর্ণালীদি দেখালেন যে বাংলায় এত টাকা এসছে, পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এত টাকা গেছে। আমি দর্শক বন্ধুদের বলবো, আপনারা পারলে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে একবার গিয়ে দেখে আসুন ওখানে কী ধরনের উন্নয়ন হচ্ছে এবং হয়েছে, এবং আমাদের রাজ্য কোন অবনমনের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আসলে একটা সঠিক কথা আজকে উত্থাপিত হয়েছে যে পুরোটাই টাকা খাওয়ার খেলা তৃণমূলের। এরা রাজ্য সরকারের থেকে সিট জিতে বিরোধীদের এভাবে রক্তবন্যা বইয়ে দিয়ে যে টাকা কেন্দ্র থেকে এরা পাচ্ছে, সেটা লুটে পুটে খাবে। তৃণমূল এটাই করে গেছে। কোনো ইউটিলাইজেশনের ব্যাপারে এদের কোনো দুশ্চিন্তা নেই, কোনো প্রকল্প ঠিকভাবে দেওয়ার ব্যাপারে এদের কোনো দুশ্চিন্তা নেই। খালি এই 10,000 কোটি টাকা ধরুন এলো, এটা থেকে কতটা পকেটে ভরা যাবে এই নিয়ে এরা এখন মন্ত্রিসভার বৈঠক করবে। মানে এই যে অবস্থা হয়ে গেছে নীলাদ্রিবাবু, মানে এই যে 10,000, আপনি একটু আগে বলছিলেন যে কিছু নেই, শুধুমাত্র রাজনীতি না করলে পেট চলবে না। এই যে 10,500 কোটি টাকা আসছে, সেখানেও তাহলে একই অবস্থা হবে। কিছু দেখে শেখার নেই। যে বরাদ্দগুলো আসছে, যে টাকাগুলো দেওয়া হচ্ছে, সেগুলোর এবারে অন্তত কোনো সদ্গতি করতে পারবে? মনে হচ্ছে কোনো হিসেব নিকেশ দেখাতে পারবে? নতুন করে শুরু করতে পারবে? চোখের সামনে সোজা সাদা খাতা ফেলে বলতে পারবে যে আমি আমার রাজ্যের জন্য এই কাজ করেছি, বাকি টাকা এবার দাও? আবার তো টাকা আসছে, নতুন সরকার হয়ে গেছে, পারবে রাজ্য? মুখ্যমন্ত্রী বলেছিলেন তুই টাকা দিয়েছিস, তোকে হিসাব দেবো, তুই তুই করে। এই তো টাকা তো আসছে কেন্দ্র থেকে, তাহলে দেওয়া উচিত, কাজটা করা উচিত। না, এটা কেন্দ্রের টাকা, সরকারের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে চাকরি বাকরি নেই, ব্যবসা নেই, রোজগার নেই। সরকার টাকা দেবে আর মানুষ রোজগার করবে তার মাধ্যমে। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কতদিন সরকার, এরপর তো বলা হবে প্রত্যেকের ঘরে ঘরে তার মাইনে সরকার পাঠিয়ে দিক, কারো কোনো চাকরি বাকরি নেই। পশ্চিমবঙ্গে বিনিয়োগ আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর উদ্যোগ নিয়েছেন, কিন্তু তৃণমূলের গ্রাউন্ডে যে ক্যাডাররা, যে তোলাবাজের বাহিনী আছে, সেই তোলাবাজ বাহিনীর জন্য কোনো বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করতে চান না। আমি এটা করতে করতে সাবির আলী হাসছেন, সাবির আলী হাসি অক্ষুণ্ণ থাকুক, সবার হাসি অক্ষুণ্ণ থাকুক। এইটা বলতে বলতে আমি এই মুহূর্তে একটা খবরের দিকে নজর রেখে ডিবেট শেষ করব। নদিয়া থেকে আসছে, নদিয়া পঞ্চায়েতের টেন্ডার দুর্নীতির অভিযোগ আসছে। দেখুন, আজকে আমরা এই আলোচনা করছিলাম যে সত্যি এখান থেকে বেরোনো সম্ভব কিনা। নদিয়া পঞ্চায়েতের টেন্ডার দুর্নীতির অভিযোগ। তেহট্টের কানাইনগর পঞ্চায়েত দপ্তরের সামনে এই মুহূর্তে বিক্ষোভ। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ তাদের বক্তব্য হচ্ছে যে এখানে নিয়ম বহির্ভূতভাবে বরাত পাওয়া হয়েছে পঞ্চায়েতে, ঠিকাদারকে অতিরিক্ত টাকা দেওয়ার অভিযোগ রয়েছে, তারাই অভিযোগ তুলছেন। যদিও এই পঞ্চায়েত এতদিন পর্যন্ত ছিল বাম কংগ্রেস পরিচালিত, অর্থাৎ দুর্নীতি একটা চলছেই। যে যখন পারছে তার অভিযোগগুলো সামনে নিয়ে আসছে, যখন যার হাতে যতটুকু জায়গা। আমি জানি না যে শেষ পর্যন্ত এটাই আসলে আমাদের সংস্কৃতি হয়ে দাঁড়াচ্ছে কিনা।
কাটমানি এবং দুর্নীতি, কারণ আর কোনো রাস্তা এই মুহূর্তে দেখতে অন্তত পাওয়া যাচ্ছে না। অন্তত এক্ষেত্রে আমরা অন্য কোনো রাজ্যকে উদাহরণ হিসেবে শিখতে পারছি না কিছুই। সময় একদম শেষ, সেই নিয়ে আজকে ডিবেট শেষ করে একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।